ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। পাকিস্তানকে দুর্মুষ করা মোটামুটি শেষের দিকে, এখনও চলছে কিন্তু শেষের দিকে। এবার বোধহয় বাংলাদেশকে দুর্মুষ করার পালা। ভারত আর পাকিস্তান যখন সম্পর্ক অত্যন্ত একটা বাজে জায়গায় তৈরি হয়েছে, বাজে জায়গায় গিয়ে পৌঁছেছিল এবং ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারত পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি যখন ধ্বংস করছে, সেই সময় বাংলাদেশের মনে হলো এটাই ভালো সময়। এখন পাকিস্তানের দিকে নজর দিয়ে আছে, এই সময় আমরা সেভেন সিস্টার নিয়ে একটুখানি ঘাটাঘাটি করি। ইউনিস তো আবার সেভেন সিস্টারকে নিজের সম্পত্তি মনে করে, ভাবলো যে সেভেন সিস্টারটা এই সুযোগে দখল করে নিই। তিনি চীনে গিয়ে বক্তব্য রাখেন যে আমি সেভেন সিস্টারের গার্জেন, লিগ্যাল গার্জেন আমি, এবং আপনারা আসুন সেভেন সিস্টারে ব্যবসা করুন বা আমরা সবাই মিলে সেভেন সিস্টারটাকে দখল করে নিই, এরকম একটা কিছু চীনকে বলে এসেছিল। কিন্তু চীন খুব একটা পাত্তা দেয়নি এ ব্যাপারে, খুব দুঃখ পায় ইউনিস কিন্তু তার বোকামোর জন্য এই কয়েকদিনের মধ্যেই একটা সারা বিশ্বে ছাপ ফেলেছে। আর ইউনিসের এসব ভাবার কারণ ভারত চট্টগ্রাম যে বন্দরটা, সেই বন্দরটা ব্যবহার করে। যখন হাসিনা ছিলেন, হাসিনার সময় তখন চট্টগ্রাম বন্দর নিয়ে একটা চুক্তি হয়েছিল যে চট্টগ্রাম বন্দর ভারত ব্যবহার করবে, এটাকে একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ভারত ইউজ করবে, এবং সেই জন্য একটা বিপুল পরিমাণ অর্থ কিন্তু ভারতবর্ষের থেকে বাংলাদেশ পেয়ে থাকে। ইউনিস ভাবলো চট্টগ্রাম বন্দরকে আমরা ভারতকে ইউজ করতে দেবো না, তাতে ভারতবর্ষের বিশাল ক্ষতি হবে। এতটাই বোকা আলটিমেটলি উনি বুঝতে পারলেন না যে এটাই কিন্তু ক্ষতি আলটিমেট বাংলাদেশের হচ্ছে, কারণ যে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশকে দিত ভারত সরকার এইটাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করার জন্য, সেই টাকাটা তারা পাবেন না। ভারত এই সময় কিন্তু অন্য প্ল্যান করছিল যে ভারতকে নাকি বয়কট করবে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ছোট্ট তাদের ক্ষমতা। ইউনিস এসে ভাবলো আমরা বিশাল কিছু, বাংলাদেশ বিশাল ক্ষমতার একটা অধিকারী হয়ে গেছে, ভারতকে তারা থ্রেট দেবে। তারা বললো চট্টগ্রামের যে বন্দর, সেই বন্দরকে আমরা ইউজ করতে দেবো না হয়তো ভবিষ্যতে, বা এরকম বন্দর নিয়ে একটা হুমকি দিচ্ছিল। ভারত সেই সময় তাদের নিজেদের রাস্তা পরিষ্কার করছে এবং বাংলাদেশকে অ্যাভয়েড করে, চট্টগ্রাম বন্দরকে অ্যাভয়েড করে কিভাবে পুরো ব্যবসা করা যায়, বাণিজ্য করা যায়, সেই ছক কিন্তু ভারতের রেডি। এবং ভারত সরকারিভাবে সেই রকমই একটি প্ল্যান প্রকাশ করলো এবং সেরকম একটি রাস্তা, একটি ম্যাপ তারা আমাদের সামনে তুলে দিল। আমরা সেই ম্যাপটা নিয়ে এখন দেখব, তাহলে আমাদের কাছে এই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে। সম্প্রতি আনন্দবাজার.com একটি ম্যাপ প্রকাশ করেছে, আমরা সেই ম্যাপটার দিকেই দেখে নেব। ভারতে শিলিগুড়ি থেকে কলকাতা তো সড়কপথে একটা ভালো যোগাযোগ ছিলই। কলকাতা বন্দরকে মূলত এবার কাজে লাগিয়ে মায়ানমারের সিট্টে বন্দরের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয় এবং সিট্টে থেকে পালেটয়া, জরিনপুই, লংটাইল হয়ে আইজল অবধি একটি সড়কপথে যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে। আইজলের সঙ্গে শিলচর হয়ে শিলং অবধি সড়ক ব্যবস্থা করা হচ্ছে। প্রচুর অর্থ বিনিয়োগ করছে ভারত এই সড়কপথ তৈরি করার জন্য। আর শিলংয়ের সঙ্গে শিলিগুড়ি আগেই সড়কপথে খুব ভালোভাবেই কানেক্টিং। এবার ম্যাপটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঢাকাকে কিন্তু চারদিক থেকে ঘিরে ফেলেছে ভারত। মানে একটা সিংহ যখন বড় করে হাঁ করে না, সেই হাঁয়ের মধ্যে ঢাকা বসে আছে। এবার চাপ দিলেই কিন্তু ঢাকা শেষ বা বাংলাদেশ শেষ। নতুন এই সড়কপথ নির্মাণের জন্য ভারত প্রায় 22,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এবং 144 কিলোমিটারের কিছু বেশি রাস্তা, বেশি সড়কপথ একটা তৈরি হচ্ছে। সেই জন্য ভারত কিন্তু তাদের রুট রেডি করে ফেলেছে। এইখানে চট্টগ্রাম বন্দরকে যদি ব্যবহার না করা হয়, ভারতের বিন্দুমাত্র ক্ষতি হবে না, কিন্তু চট্টগ্রাম বন্দরকে যদি ভারত ভাড়া না নেয় তাহলে কিন্তু ক্ষতি হবে বাংলাদেশের। এই চট্টগ্রাম বন্দর যে ব্যবহার করা বন্ধ করছে ভারতবর্ষ, তার জন্য বাংলাদেশের ক্ষতি হতে চলেছে প্রায় $700 বিলিয়ন। মানে বুঝতেই পাচ্ছেন, নতুন যে নেতা নিয়ে এসছে বাংলাদেশ, যাকে স্বঘোষিত নেতা বা বাংলাদেশ যাকে নেতা করে নিয়ে এসছে, তার নির্বুদ্ধিতার জন্য বাংলাদেশকে কী পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, বাংলাদেশে কিন্তু নামেই গণতন্ত্র, কিন্তু এখানে একটা পাগলাতন্ত্র চলে। এর আগেও আমরা দেখেছি আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন হাসিনা, তাকে যখন উৎখাত করা হয়, তাকে প্রায় আক্রমণের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে ভারতবর্ষে আসেন এবং সেখান থেকে তিনি ইংল্যান্ডে যান। তারপরে তার প্রাসাদ লুট হয় এবং সেখানে আমরা দেখতে পাই একজন মহিলা তার অন্তর্বাস নিয়ে রাস্তায় এই বাংলাদেশি বিদ্রোহীরা রাস্তায় ওপেন নৃত্য করছে। এবং একসময় যেই বাংলাদেশের জন্য তারা কান্নাকাটি করেছে, পাকিস্তানের থেকে প্রচণ্ড অত্যাচারিত হয়ে ভারতের কাছে কান্নাকাটি করে কোনো রকমে একটা দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, এবং সেখানে ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষ সাপোর্ট না করলে কোনোদিনই এই দেশটা হয়তো স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর যে মূর্তি, যার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে, তার মূর্তির ওপরে বসে এই নতুন যে বিপ্লবীরা, যারা নতুন বাংলাদেশ গড়বে বলে শপথ নিচ্ছে, নতুন বাংলাদেশের জন্য লাফালাফি করছে, সেই মূর্তির ওপরে বসে প্রস্রাব করে।
একটা দেশের নাগরিক কতটা অসভ্য হলে এই ধরনের আন্দোলন করতে পারে সেটা সারা বিশ্ব দেখে নিয়েছে। বাংলাদেশ সরকার বা ইউনিস ভারতকে হুমকি দিচ্ছিল বয়কট করবে বলে, কিন্তু ভারত হুমকি দেয়নি। ভারত একদম সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু জিনিস বয়কট করেছে, যাতে কিন্তু ভাতে মারা যেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের মূলত যে জিনিসের ওপর বাংলাদেশের অর্থনীতি বেঁচে আছে সেটা হচ্ছে তাদের কটন বা তাদের যে সুতির বস্ত্র খুব উন্নত। সেই সুতির বস্ত্র ভারতবর্ষে আমদানি করা হবে না। তার সঙ্গে উডেন যে জিনিসপত্র সেগুলো ভারতে আমদানি হবে না। প্লাস্টিক গুডস ভারতে আমদানি হবে না। এরকম বেশ কিছু জিনিসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারতকে হুমকি দিয়ে বা এসব ছেটফেট দিয়ে লাভ নেই। ভারত যখন বয়কট করবে তখন বাংলাদেশের কি অবস্থা হবে সেটা খুব শিগগিরই বাংলাদেশ বুঝতে চলেছে। এখানে শুধু যে বাংলাদেশের অর্থনীতি আঘাত পাবে তা নয়, বাংলাদেশের প্রচুর লোকজন, প্রচুর মানুষ, সাধারণ মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত, যেখান থেকে তাদের আর্নিং হয়, তাদের সংসার চলে, এবং তারাও কিন্তু খেপে যাবে এবং আলটিমেট গিয়ে রাগ পড়বে কিন্তু ইউনিসের ওপর। ইউনিস আসার পর থেকে এমনি বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে প্রায়। আমাদের যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলোর দাম আকাশ ছোঁয়া। তার মধ্যে যদি বাংলাদেশের যেসব ব্যবসায়ী বা যেসব সাধারণ মানুষ ভারতের সঙ্গে ব্যবসা করে খান, তাদের যদি পেটে লাথি পড়ে বা তাদের যদি ব্যবসা বন্ধ হয়, তারা কিন্তু ইউনিসকে ছেড়ে দেবে না। আমরা আগের হিস্ট্রিও দেখেছি যে বাংলাদেশ কিন্তু এসব ব্যাপারে একদম নরমপন্থী না, চরমপন্থী। এবং অনেকেই মনে করছেন যে খুব শিগগিরই ইউনিস কিন্তু আবার ঘাড় ধাক্কা খেতে চলেছে। ঘাড় ধাক্কা দিয়ে হয়তো তাকে বাংলাদেশ থেকে বাংলাদেশিরাই বের করে দেবে। এমনি আমরা এখন দেখতেই পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইউনিসের এগেনস্টে অনেক রকম আন্দোলন হচ্ছে, অনেক রকম আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে। এবং তারপরে এই বিভিন্ন পরপর নীতি এবং ইউনিসের জন্য ভারত যেসব স্টেপ নিল পরপর, তার জন্য কিন্তু ইউনিসকে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা খুব শীঘ্রই হয়তো ঘাড় ধাক্কা ধরে বের করে দেবে। বিরোধীরা, ভারতবর্ষের বিরোধী থেকে আরম্ভ করে অনেকেই ট্রাম্পের বন্ধু বলে মোদিকে কটাক্ষ করতেন, কিন্তু মোদি ট্রাম্পের থেকে দু একটা জিনিস শিখে নিয়েছে এবং সেটাই এবার কাজে লাগাতে চলেছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, রোহিঙ্গা এদের ক্ষেত্রে। ট্রাম্প সরকারে আসার পরেই যেটা করেছিলেন, আমেরিকার যে বর্ডার আছে সেই বর্ডারগুলো কিন্তু তিনি পুরোপুরি সিল করে দেওয়ার একটা রাস্তা তৈরি করেছিলেন। বেশ কিছু এরিয়ায় বিশাল একটা প্রাচীর তৈরি করেন তিনি, বা তৈরি চলছে এখনও, যেখান দিয়ে কোনো অনুপ্রবেশকারী বা অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে ভেতরে ঢুকতে না পারে। এবং ভারতবর্ষের ক্ষেত্রেও একটা খুব লজ্জার কাজ করেছিলেন। অনেক ভারতীয় যারা অবৈধভাবে আমেরিকায় আছে তাদেরকে কিন্তু হাতকড়া পরিয়ে একটি প্লেনে করে দেশে পাঠিয়েছিলেন, যে নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছিল। এইবার মোদি কিন্তু সেই একই রকম একটি পথ অবলম্বন করতে চলেছেন। সরকারিভাবে নোটিশ দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যেই স্টেপ নিতে হবে। যে যে জায়গায় অবৈধ বাংলাদেশি আছে তাদেরকে ধরে সোজা বাংলাদেশ ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে ডিটেনশন ক্যাম্প হবে, প্রতিটি জেলায় একটি করে টেম্পোরারি ডিটেনশন ক্যাম্প হবে, যে যাদেরকে আইডেন্টিফাই করা হবে যে যারা বাংলাদেশি, তাদেরকে আপাতত এই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। তারপর তাদেরকে একদম পার্সেল করে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এখানেও কিন্তু ইউনিস তার বুদ্ধির, বা তার যে বুদ্ধি নিয়ে এখন সবাই তারিফ করছে, সেই বুদ্ধির পরিচয় দেন। তিনি বলেন, আমরাও চেক করব যাদেরকে এখানে ফেরত পাঠাচ্ছে বা ফেরত পাঠাবো বলছে তারা অরিজিনালি বাংলাদেশি কিনা। দিনের পর দিন বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতবর্ষে আসেন, কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে প্রধান ইউনিস, তিনি বলছেন কোনো বাংলাদেশি বর্ডার পেরিয়ে বা কিছু করে ভারতের বর্ষে ঢোকেন না। অনেক জায়গাতেই এখনও পর্যন্ত কাঁটাতারের বর্ডার নেই। বিএসএফ এবং সরকারের পক্ষ থেকে সেই অঞ্চলে কাঁটাতার দেওয়ার একটা ব্যবস্থা করা হয়, বিশেষ করে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের সঙ্গে একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে। কিন্তু সেখানে বাংলাদেশিরা কিন্তু সেখানে আটকায়। বিডিআর, বাংলাদেশ রাইফেল, তারা যথারীতি সেখানে আর কি যুদ্ধপরত একটা পরিস্থিতি তৈরি করে যে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। কি অদ্ভুত ব্যাপার! দুটো প্রতিবেশী দেশ, তার মাঝখানে একটা বেড়া থাকবে, খুব স্বাভাবিক। সেখানে একটা দেশ বলছে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না, এখান দিয়ে আমরা আমাদের নাগরিককে তোমাদের ওখানে পাঠাবো, তোমরা তাদেরকে খাইয়ে পরিয়ে মানুষ করো। কিন্তু মোদি বলে দিয়েছেন এইসব দিন আর চলবে না। যত রোহিঙ্গা আছে, যত অবৈধ বাংলাদেশি আছে, তাদেরকে তাদের দেশে ফেরত দেওয়া হবে। তারপর তাদের সরকার তাদের নিয়ে কি করবে সেটা সেই সরকারই বুঝবে। ভারত সরকার পরপর যা স্টেপ নিচ্ছে, বাংলাদেশের এমনিই নাকানি চোবানি অবস্থা, কিন্তু এরপর তিস্তা বা গঙ্গা চুক্তি করে বাংলাদেশকে একদম চুবিয়ে দিতে চলেছে ভারত, বা চুবিয়ে দিতে পারে। বিশেষজ্ঞ মহল সেটাই মনে করছে যে তিস্তার জল নিয়ে বাংলাদেশের এমনি অনেক অভিযোগ আছে, মাঝে মাঝে কান্নাকাটি করে যে তিস্তার ব্যারেজ খুলে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভেসে গেছে, বাংলাদেশ জল পাচ্ছে না, এইসব। এই বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি যদি বন্ধ করে দেওয়া হয় বা তিস্তার জল যদি বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশ কিন্তু না খেয়ে মরবে। বাংলাদেশের যে কৃষি সারা পৃথিবীতে বিখ্যাত বা কৃষি নির্ভর দেশ, সেই কৃষির কিন্তু অনেকটা অংশ নির্ভর করে তিস্তা এবং গঙ্গার জলের ওপর।
দুটি জলই কিন্তু ভারতবর্ষ হয়ে বাংলাদেশে ঢুকছে। এবং অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে যদি ভারত কোনোভাবে এই চুক্তি খণ্ডন করে বা এই চুক্তিকে বন্ধ করে দিয়ে বাংলাদেশের জল বন্ধ করে দেয়, বাংলাদেশকে কিন্তু আর আলাদা করে কোনো মিসাইল দিয়ে অ্যাটাক করতে হবে না, বাংলাদেশ এমনিই না খেয়ে মারা যাবে। এবং এই পুরো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই ইউনিস এখানে মাথা হয়ে আসার পর। এখন বাংলাদেশিরাই ঠিক করবেন তারা ইউনিসকে রাখবেন, না তাদের যে আগে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে ফিরিয়ে আনবেন।